নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে সুপ্রিম কোর্ট, সেখানে পরিষ্কার একটা বক্তব্য তারা দিয়ে দিয়েছে এবং এইটা আগামী দিনে যে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টাকে যে খুব সহজভাবে নেবে না তাও বলে দিয়েছে। হস্তক্ষেপের বার্তা সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন মেনেই তাদের চলতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন মেনে চলতে হবে। কোথাও বিচ্যুতি হলে আদালত হস্তক্ষেপ করবে। যদি দেখা যায় গণহারে ভোটারদের নাম বাদ পড়ছে, তাহলে সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। এটা পরিষ্কার তারা করে দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় আগামী 12 এবং 13 আগস্ট এই বিষয়ে ফার্দার শুনানি হবে। 8 আগস্টের মধ্যে যারা যারা মামলাকারী রয়েছেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে। ভোটার তালিকায় এসআইআর আলাদা কোনো নির্দেশ নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সেই ক্ষেত্রে আইন মেনে তাদের সমস্ত কিছু করতে হবে। আইনকে মেনেই তাদের সমস্ত কিছু করতে হবে। কোথাও বিচ্যুতি হলে আদালত হস্তক্ষেপ করবে, সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন। এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। তার কারণ প্রায় 56 লক্ষ বাতিল হয়েছে ইতিমধ্যে। বাতিল হয়েছে মানে সেটা নির্বাচন কমিশন তাই জানিয়েছে। পরবর্তী ক্ষেত্রে সংশোধিত আকারে কি হবে না হবে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিরোধী রাজনৈতিক দলের মধ্যে আরজেডি অনেক দিন আগেই বলেছে যে তারা এই বিষয়ে যদি দেখে যে কোনো রকম এরকম হচ্ছে তাহলে ভোট তারা অংশগ্রহণ নাও করতে পারে। এই বিষয়টা যেমন খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজ্যের বিভিন্ন মানুষের বাইরে যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকে ফেরত আসছেন এবং তাদের ক্ষেত্রে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রাজ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজ বোলপুরে প্রশাসনিক সভা ছিল, সেখানে দাঁড়িয়ে গোটা বিষয়টায় এই যে বাদ পড়া এবং বিভিন্ন জায়গায় যে হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রককে তিনি ইঙ্গিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়টিকে আমরা একটা প্রতিবেদন আকারে দেখে নেব। বছর ঘুরলেই নির্বাচন, তার আগেই সংসদে অধিবেশন। নিঃসন্দেহে অপারেশন সিঁদুর পদ্ম শিবিরের কাছে এক ধারালো অস্ত্র। সেই অস্ত্রে আরো শান দিল অপারেশন মহাদেব। সেই অস্ত্র নিয়ে কার্যত বিরোধীদের মুখ একাই বন্ধ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। সংসদ যখন অপারেশন মহাদেব নিয়ে উত্তপ্ত, তখন লাল মাটির জেলা থেকে নাম না করেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ সারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই অত্যাচারিত হচ্ছে বাংলাভাষীরা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। বিহার ভোটের আগে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রীতিমতো ছড়িয়েছে আতঙ্ক। ঘুর পথে একই পদ্ধতি বাংলা বিধানসভা ভোটের আগে চালুর আশঙ্কা। তার বিরোধিতা করে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন,
বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। বীরভূম সফরে মমতা, এই সেই মাটি যেখানে কাজল অনুব্রত দ্বন্দ্ব বেশ চরমে। যদিও ভোটের আগে বীরভূম সফরে গিয়ে কাজল ও অনুব্রতকে একই কাজের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। ভোটারদের নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। ইলামবাজারের সভা থেকে এই নিয়ে দুজনকে ময়দানে নামার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বোলপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ। আমরা এই বিষয়ে জনমতে প্রত্যেকদিনকার মতো বিতর্কেও যাব এবং সময় মতো আপনারাও অবশ্যই এই বিতর্কে অংশগ্রহণ করবেন, আপনাদের প্রশ্ন জানাবেন জনমতে ফোন লাইন যখন খুলে দেওয়া হবে। রয়েছেন ডাক্তার কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকে স্বাগত জানাই। রয়েছেন সুচারু মিত্র, সাংবাদিক আর+ নিউজ, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন প্রাক্তন IPS এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবাশিস ধর। দেবাশিসবাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এটা তো সুপ্রিম কোর্ট যে বক্তব্যটা দিয়েছে, মানে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বাদ পড়েন একটা বড় অংশে, তাহলে সুপ্রিম কোর্ট চুপচাপ বসে থাকবে না, হস্তক্ষেপ করবেই। এবং মুখ্যমন্ত্রীরও যে বক্তব্য অনেকটা সেই সুরেই তিনি ঝাঁঝালোভাবে বলেছেন, যদি একজন জেনুইন ভোটারও বাদ যায় তাহলে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না। অর্থাৎ ইতিমধ্যে SIR বিষয়টা যে নিয়ে এবং এই ক্ষেত্রে একটা স্বরাষ্ট্রমন্ত্রককেও দায়ী করছেন তিনি, এটাকে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের অবজারভেশনটা আমি দেখেছি, এখানে ঠিক যেভাবে এর কনোটেশন দেওয়া আছে ওরকম, মানে অবশ্যই সুপ্রিম কোর্ট কোনো তার মধ্যে ডিসক্রিপেন্সি থাকবে, হস্তক্ষেপ করবেন। ওটা সর্বোচ্চ অ্যাপেক্স বডি, সংবিধানের যে কোনো জিনিস ওনারা ইন্টারপ্রেট করতে পারেন, এটা কোনো নতুন বিষয় না। কিন্তু যেটা ব্যাপারটা বলা আছে যে তার মধ্যে যদি কোনো, মানে যে বাদ পড়ছে তার মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি হয় সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে। সংখ্যাটার ব্যাপারে কোনো সেরকম কোনো কথাবার্তা বলা নেই, না সংখ্যার ব্যাপারে বলা নেই। 2 নম্বর কথা, দেখুন আপনার বাদ যাওয়ার পরে নির্বাচন কমিশন 1 মাসের সময় দিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিকে তার পুরো যেটা খসড়া প্রস্তাব যেটা ওটা পাঠিয়েছেন, তার মধ্যে কেন কোন কোন ক্ষেত্রে কি কি মানে ক্রাইটেরিয়াতে বাদ গেল তার একটা নির্দিষ্ট তার সংখ্যা দিয়ে দিয়েছে, করে তাদের বলেছে তুমি 1 মাসের মধ্যে আমাকে জানাও এগুলো ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। তো দেখুন, যেগুলো মৃত ভোটার হবে বা ধরুন ডাবল এন্ট্রি হবে বা ধরুন অন্য কোনো কারণে অন্য জায়গায় মাইগ্রেট করে গেছেন, যেগুলো যদি মানে একদম প্রামাণ্য সত্য, এই নিয়ে কোনো সেক্ষেত্রে হয়তো তর্কের অবকাশ থাকবে না। এরকম কোনো ভাবার কারণ নেই যে একজনের নামও, মানে যা ভোটার লিস্ট ওটা ধ্রুব সত্য, প্রত্যেক দিনই জন্ম হয়, প্রত্যেক দিনই মৃত্যু হয়, নতুন যেমন ভোটার ইনক্লুশন হয় সেরকম এক্সক্লুশনও হয়। তো এটা তো স্বাভাবিক নিয়ম প্রকৃতির, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। যেটা এই রাজ্যের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, যেটা বিহারের ক্ষেত্রে হয়তো নেই, বিহারের ক্ষেত্রে মাইগ্রেটেড লেবার থাকতে পারে, কারণ এদের অনেক লোক বাইরে গিয়ে চাকরি করে, দুবাইতে গিয়ে অনেকে কাজকর্ম করে। কিন্তু এই রাজ্যের একটা স্পেসিফিক সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অনুপ্রবেশ সমস্যা, যেটা নিয়ে আজকে প্রেজেন্ট গভর্নমেন্ট ভয় পাচ্ছে যে এটা একটা মানে চাঙ্ক অফ পিপল যদি এটার কারণে বাদ চলে যায়, যারা অবৈধ অনুপ্রবেশকারী, আই এম নট টকিং অ্যাবাউট বৈধ অনুপ্রবেশ যারা করেছেন, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই গভর্নমেন্ট তাদের বৈধতা দেবে। কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে দেখুন, আমি এই নিয়ে আমার মনে হয় 3-4টে শো হয়ে গেছে, এটা নিয়ে আমি রিপাবলিকেও এটা শো করেছি। এই ইস্যুটা মানে ভারতবর্ষের, আমি আগেও বলেছি যে মানে ভোটার লিস্ট সংশোধন বা ভোটের পরিচয়পত্র, এটা এই পুরো ব্যাপারটাকে এনশিওর করা এবং সঙ্গে অনুপ্রবেশকারীরা যাতে না ঢুকতে পারে এটা নিয়ে, মানে প্রথম যদি কোনো ভোটার পরিচয়পত্র নিয়ে এটা সব থেকে বড় কাজ করে থাকেন সেটা TN সেশন করেছেন, একটা যুগান্তকারী করেছিল। তারপরে এটা নিয়ে মমতা ব্যানার্জি একটা বড় অ্যাড্রেস করেছিলেন, ওনার মনে হয়েছিল CPM এইভাবে জিততো, অনুপ্রবেশকারীদের যাতে কোনোভাবে এন্ট্রি না করা হয়, সেই জন্য উনি যথেষ্ট পার্লামেন্টে তখন মানে একটা বড় মুখ ছিলেন আন্দোলনের, বা আমাদের এখানেও বিভিন্ন সময় অ্যাড্রেস করেছেন। যখন এটা বারবার এই জিনিসটা হচ্ছে এবং আজকের দিনে এই বার্নিং ইস্যুটা, যেটা দেখুন একই সাথে আমরা দুটো জিনিস করতে পারি না। এক, যদি আমি চাইবো যে এটা সঠিক হোক, তাহলে এক হচ্ছে সঠিক হচ্ছে কি না সেই অবধি ওয়েট করা, আর 2 নম্বর কথা অবশ্যই 1 মাস সময় থাকবে এটাকে কোনো রকম তার মধ্যে ডিসক্রিপেন্সি থাকলে সেই ব্যাপারটাকে ঠিক করা সংশোধনের জন্য। তারপরে যদি
ফাইনাল যদি আজকে সেই ভোটার লিস্ট মানে তৈরি হয়ে আসতো, সেক্ষেত্রে নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির কাছে লিস্ট থাকবে, তারা দেখে যেখানে যেখানে ভুল হয়েছে সেটা অ্যাড্রেস করতে পারে, সেটা যদি জাস্টিফাইড হয় ইলেকশন কমিশনকেও সেই ব্যাপারটা অ্যাড্রেস করতে হবে, এটা নিয়ে কিন্তু কোনো মানে তর্কের মানে অবকাশ নেই। তো এইটা হওয়ার পরে আর যদি আরেকটা জিনিস হচ্ছে, দেখুন কে মানে 294টা পাবে না 0 পাবে না কি পাবে, সেটা যদি মানুষের রায়ে সেটা প্রতিষ্ঠিত হয়, সেটা নিয়ে তো কারো কিছু বলার নেই। আমার সঠিক ভোটার লিস্ট হয়ে যদি কেউ 294টাও পায়, সেটা নিয়ে কারো কোনো বক্তব্য থাকার কথা নয়। সাংবিধানিক অধিকার, প্রত্যেকটা মানুষের ভোটাধিকার যাতে সুপ্রতিষ্ঠিত হয় এবং তার মাধ্যমে যেন এই জিনিসটা কি কোথাও স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তিনি আমি তুলছেন? একটা জিনিসই বলছি, দেখুন এটার কি মানে, এটা মানে ধরুন এই অবৈধ অনুপ্রবেশটা হয়ে যাওয়ার পর এমন একটা সংকট তৈরি হয়েছে, এই সময়সীমার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন যদি সেটাকে দায়িত্ব নিয়ে না করে, তাহলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের একটা, যেমন বলেছে বৈধ নাগরিক বা বৈধ ভোটার রাদার ভালো, এখন নাগরিক বৈধ না হলে ভোটার বৈধ হবে কি করে, এটাও তো একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জাতাকলের মধ্যে দিয়ে সমস্যাটা উনি বলছেন যদি একজনও বাদ যায় বৈধ ভোটার, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আজকে আপনারা যে ক্লিপটা দেখালেন গতকালের, এটা কিন্তু তার মডিফাইড ভার্সন। গতকালের ক্লিপে কিন্তু বিএলও বা যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তাদের উদ্দেশ্যে স্পেসিফিক ওনার ভিউ, ওটা ঠিক আছে, ওটা উনি একদম মানে ক্লিয়ার কাট বলে দিয়েছিলেন যে চাকরি ভাই আমার এখানেই করতে হবে, ঠিক আছে, তুমি ওই ইলেকশন কমিশন এইটুকু সময় যতক্ষণ চলবে ডেপুটেশনে থাকো, তারপরে কিন্তু আমি শেষ কথা বলবো। তো এই ম্যান্ডেটটা উনি বুঝিয়ে দিয়েছেন। আজকে দেখবেন যে মানে তার মডিফাইড ভার্সনটা এসেছে, তার মধ্যে এখানেই প্রশ্নটা এই জায়গা থেকে, মানে বিএলওদের যদি এরকম চাকরি এখানেই যেহেতু করতে হবে, তাহলে বিএলওরা অনেক সময় দেখেও হয়তো সেই জায়গাটা, তাহলে এই ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারী, যেটা একটা শুধু রাজনৈতিক না, একটা বড় অর্থনৈতিক বা একটা চাকরি বাকরির ক্ষেত্রে কর্মসংস্থানে একটা বড় রকম একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে, এরকমই অনেকে মনে করছেন। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রীর বক্তব্য বা এটা তো সরাসরি হচ্ছে একটা ভোটের আগে রাজনৈতিক একটা মানে বার্তা দিয়ে দেওয়া, বিশেষ করে হচ্ছে যারা অফিসার তাদের দিকে। দেখুন, আমি আপনাদের এই আলোচনায় অনেকগুলো প্রসঙ্গ উঠে এলো, এক এক করে বলবো। প্রথমে হচ্ছে সুপ্রিম কোর্টের স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, যেটার থেকে এই তর্কটার অবতারণা হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু গতকালকে পরিষ্কারভাবে একটা কথা বলেছে যে তারা যদি খুশি না হন তাহলে তারা এই স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের সমস্ত প্রক্রিয়াটিকেই বাতিল করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল আবারও বলেছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে বিবেচনা করা হোক। ঠিক এইখান থেকেই আমাদের প্রশ্নগুলো শুরু। আচ্ছা সুজিত বাবু, আপনি আমাকে এই পৃথিবীতে একটা এরকম সংস্থা দেখান যারা নিজেদের কার্ডকে মান্যতা দিচ্ছে না। মানে আজকে ভারতের নির্বাচন কমিশনের 91 কোটি ভারতীয়ের কাছে সচিত্র পরিচয়পত্র রয়েছে। সেই 91 কোটি ভারতীয়ের সচিত্র পরিচয়পত্র আগে আপনারা বাতিল করার হিম্মতটা তাহলে দেখান। পৃথিবীর এরকম একটা সংস্থা দেখেছেন যারা নিজেদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বলছে আমরা মানি না? 2 নম্বর, 134 কোটি ভারতীয়ের কাছে আধার কার্ড আছে। আপনারা জানেন আমি তথ্য নিয়ে কথা বলি। 114 এই আধার কার্ড যদি মান্যতা নাই পাবে তাহলে 1000 টাকা করে নিয়ে কেন প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ করেছিলেন? 3 নম্বর, 81 কোটি মানুষের কাছে রেশন কার্ড রয়েছে। এই সমস্তগুলো হঠাৎ করে আপনাদের 9 মাসে মনে হলো বাতিল করার দরকার আছে। যদি তাই হবে তাহলে এইগুলো নিয়ে 2024-এ যারা নরেন্দ্র মোদীকে ইলেক্ট করেছিল, তাহলে নরেন্দ্র মোদীর ইলেকশনটাও অবৈধ, আগে এই অবৈধ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। কারণ আমি যদি অবৈধ ভোটার হই, আমি যদি আপনাকে নির্বাচিত করি, তাহলে আপনিও অবৈধ নির্বাচিত জনপ্রতিনিধি। এই ভোটাররাই তো আমাকে আপনি আমাকে একটু বলতে দিন। বিজেপি অনেকক্ষণ বলল, ফলে এই 2024-এ এরা ভোট দিয়েছিল, দিল্লিতে যারা ছিল তারাও ভোট দিয়েছিল, তখন তারা বৈধ ছিল। তাদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়ে বসে গেলেন, তারপরে আপনি হঠাৎ করে বলছেন তারা অবৈধ। আসলে ব্যাপারটা তা নয়, এটা হচ্ছে হিটলার রিবর্ন।
রাইকস্ট্যাগ অফ 1933 ভার্সন 2, যে স্টেটে হারবো সেই এটা আপনিও তো জানেন, বরিষ্ঠ সাংবাদিক হিসেবে সিপিএম করতো, সিপিএম এর আমলে একটু ঘুরিয়ে করতো তারা। এই দেখুন, কেউ চায় না যে মৃত ভোটারের নাম ভোটার লিস্টে থাকুক, এবং ভোটার লিস্ট যতটা স্বচ্ছ হবে সারা দেশের গণতন্ত্রের পক্ষে ভালো। ঠিক সেইভাবে একজন বৈধ ভোটারও যদি বাদ যায় সেটাও গণতন্ত্রের পক্ষে কখনো ভালো না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যেটা বলেছেন, যেটা আমি আপনাকে বললাম, আমি আরও ক্ল্যারিফাই করে দিচ্ছি। আমাদের কাছে খবর, এই যে দিল্লি, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই কুখ্যাত অমিত শাহের নির্দেশে। কারণ অমিত শাহ জানেন ওনারা এবারেও গোহারা নাড়বেন। আমি আপনাকে আসল কথাটা বলে যাই, ওনাদের ইন্টারনাল সার্ভে বলছে 46 থেকে 49টা আসন পাবেন। এই সার্ভেটা করার পর ওরা খেপে গিয়ে প্রতিটা রাজ্যে বাঙালিকে মারতে শুরু করেছে। অমিত শাহ তো এর আগের বার বলেছিল আপকি বার 200 পার, এবার একটাও ফিগার বলছে না কেন? একবার খেয়াল করে দেখেছেন সাংবাদিক হিসেবে? কারণ তারা জানেন পশ্চিমবঙ্গের দেওয়ালের লেখাটা হয়ে গেছে। 26-এ আবার মমতা ব্যানার্জি, বাঙালি ব্রিটিশদের তাড়িয়েছিল, বাঙালিদের উপর অত্যাচার করার আগে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান থাকুন, নইলে ফলটা ভুগতে হবে। আমি দেবাশিস বাবু, আপনি অনেকক্ষণ আগে মানে এসআইএন নিয়ে আপনি কিছু বক্তব্য আপনার? না, আমি ওই যেটা উনি বলছিলেন না, ওই আধার কার্ড আর ভোটার কার্ডের ব্যাপারে সুপ্রিম কোর্টের নিজস্ব একটা স্পেসিফিক কেসে একটা স্পেসিফিক অর্ডার রয়েছে। সেটা কোর্ট করে ইলেকশন কমিশন তার যে মানে নির্দেশনামাতে এগেনস্টে যে এফিডেভিট, কাউন্টার এফিডেভিট জমা দিয়েছে, তাতে ওই জিনিসটাকে পুরো উল্লেখ করে ওই কেসের অবজারভেশন দিয়ে সুপ্রিম কোর্ট সেই কেসে কি মানে পুরো বক্তব্য রেখেছিলেন যে ভোটার কার্ডের ক্ষেত্রে যে এটাই কোনো ক্ষেত্রে মানে তার কনক্লুশন কি হতে পারে সেটা পরিষ্কার সেই কেসের অবজারভেশনটা ওখানে কোট করা আছে। করে জিনিসটাকে কন্ট্রাডিক্ট করেছেন, ঠিক আছে, তার যুক্তিকার্য ব্যাখ্যা কিন্তু ইলেকশন কমিশন দিয়েছেন কেন ওটাকে হিসাবে করেননি। ঠিক আছে, যে আমি তাহলে বলতে পারি যে সুপ্রিম কোর্ট নিজের অর্ডারই তার ইন্টারপ্রিটেশন করবে, নিশ্চয়ই যখন জাজমেন্ট দেবে সেটাকেও তো তাকে কনসিডারেশনে রাখতে হবে। আর 2 নম্বর কথা, যে এই বাঙালি ন্যারেশন বা এই ন্যারেটিভ যে ইয়ে হোক না কেন, তো সবচেয়ে বড় ন্যারেটিভ দেখুন মানে মানে এই যে লাস্ট কয়েকটা ঘটনা ঘটেছে, এই যে নাকি বস্তা করে কেটে কেটে কুচি কুচি করে হয়েছে না, আজকে যেটা ঘটনা যেটা হচ্ছে রহিম শেখের ঘটনাটা 1941 সালের দলিল দস্তাবেজটা আমরা দেখলাম আমাদের কাছে ফুটেজে, তাকে এরকম জেসিবির উপর পাঠিয়ে বাংলাদেশে এরকম পাঠিয়ে দেওয়া, এগুলো তো ভয়ঙ্কর অমানবিক। তারপর বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হয়েছে বেশ কয়েকজনকে, সেটাও একটু মেনশন করুন। বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হয়েছে কয়েকজনকে। আমরা সব রকম নমুনাই তো দেখেছি, তো আমরা যেমন আজকের নমুনাটাও মানে দেখেছি, কালকের একটা মানে দেখুন, আমি যখন কোনো সাংবিধানিক পদে থাকবো বা কোনো স্পেসিফিক দায়িত্ব পালন করব, হেড অফ দ্য স্টেট বা এরকম, আমাকে অনেক বেশি সেক্ষেত্রে সচেতন হতে হবে কোনো কিছু বলার আগে বা কোনো কিছু পোস্ট করার আগে। তো সেই জায়গা থেকে যখন এই ধরনের কন্ট্রাডিকশন থেকে যায়, তো আমার মনে হয় সেক্ষেত্রে অনেক সচেতন হয়ে বলাটাই ভালো। আমি একটা পলিটিক্যাল মতাদর্শকে সাপোর্ট করি, মানে আমি কিন্তু মানে একদম ব্লাইন্ড সাপোর্টার আমি কখনোই নই। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কোনো ন্যারেশন তৈরি করা হয় বাঙালির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে 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 ঘটছে, এটা মানে অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি যে কতটা তার আমি মধ্যে। এখান থেকে একটু আসছি সুচারুর কাছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশকারী বা এই পরিপ্রেক্ষিতে অনেকেই এরকম বলছেন, যে কারণে শুভেন্দু অধিকারীও কিছুদিন আগে এই কথাটা বললেন, কেন এটা বলতে হচ্ছে, এটা একটা প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে অনুপ্রবেশকারীরাই হচ্ছে তাদেরকে আমরা ডিভোটার করব যদি তারা ভোটার ইয়ে থাকে, এবং তাদেরকে আমরা মানে একদম পুরো বাংলাদেশে বা যেখান থেকে এসে পাঠিয়ে দেবো। হিন্দু শরণার্থীর প্রশ্নে কিন্তু এটা নয়, কেন তারা শরণার্থী, এটা বারবার করে কেন বলতে হচ্ছে? না, শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য রাখছেন তিনি অত্যন্ত মানে রাজনৈতিক প্রেক্ষাপটেই কথাটা তিনি বলছেন হিন্দু শরণার্থীর কথা। কারণ মতুয়াগড়ের দিকে যদি আপনি তাকান, এই বনগা ধরুন বা হরিণঘাটা ধরুন, এর একটা বিস্তীর্ণ অংশে কিন্তু মানে এই যদি এসআইআরের মাপকাঠি হয় তাহলে অনেক ডিভোটার হয়ে যাবেন। সেই দিকটাকে মাথায় রেখেই কিন্তু তিনি তার মায়ের উদাহরণ তুলে নিয়ে এসেছেন এবং এই হিন্দু এই শরণার্থীর কথা বলেছেন। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা বলছেন
যে ঠিকই তো, এক্ষুনি বললে অনেকেই জন্মের সার্টিফিকেট বার করতে পারবে না, আমি নিজের জন্মের সার্টিফিকেট বার করতে পারবো না। আবার অনেকেরই বাড়ির টাড়ির অনেক সমস্যা আছে, সবসময় দলিল বেরোবে, যে হাতের কাছে দলিল নিয়ে বসে আছে, সেটাও সবার পক্ষে সম্ভব নয়। ফলে এসআইআর যে 11টা সিস্টেম রয়েছে তার মধ্যে যে কোনো একটা আপনাকে সাবমিট করতে হবে। হতে পারেন যদি আপনি সরকারি কর্মচারী হন, তাহলে তার যে আপনার অর্ডার, সেই পে অর্ডার, সেই অর্ডারটা বার করা অন্তত যে কোনো একটা দিতে হবে। কিন্তু এমন একটা প্রেক্ষাপট যেখানে পশ্চিমবঙ্গে আর হয়তো 8.5 থেকে 9 মাস নির্বাচনের বাকি আছে, ফলে খুব গুরুত্বপূর্ণভাবেই পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতারা এই বক্তব্য অত্যন্ত বিবেচনাভাবেই তিনি রাখছেন সামনে, যে হিন্দু শরণার্থীদের ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ তার কাছে গোটা হিসেবটা রয়েছে সুজিতদা, যে এই যদি মানে শক্ত হাতে এসআইআর করতে হয়, বক্তব্য বলেই তো তৃণমূল কংগ্রেসের, আপনাদের তো কাছে এই ধরনের বক্তব্য তো অ্যাডভান্টেজিয়াস, কেন অনেক জায়গায় আপনারা দেখি বেছে বেছে কয়েকজন হিন্দুদের নামও নিয়ে আসছে। আমি শুধু হ্যাঁ, উত্তম ব্রজবাসীকে তো 21শে জুলাইয়ের মঞ্চেই আপনারা জায়গা দিলেন। ক্লাসিক্যাল এক্সাম্পল সুজিতদা, এর চেয়ে বড় ক্লাসিক্যাল এক্সাম্পল তো আর হতে পারে না কখনো। যে মানুষটা আসামে যায়নি গত 2 দশক, তার কাছে নোটিশ। আসলে আপনি ব্যাপারটাকে আরেকটু গভীরে ঢুকে অনুধাবন করুন। অনুপ্রবেশ একটা জাতীয় সমস্যা 100 ভাগ, কিন্তু সেই অনুপ্রবেশের জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিআরপিএফ এবং বিএসএফ। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি এবং একটা কথা জানতে চাই আমি বিজেপির প্রবক্তার কাছ থেকে। 2014 সালে বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসছে, আমরা 2011 সালে ক্ষমতায় এসেছি। 2014 থেকে 2024 এই যে বিজেপির একটা খুব বস্তা পচা কথা আছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি বলে আমরা কাঁটাতারের বেড়া লাগাতে পারিনি, বলেছে তো। সুজিতদা, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনার আর্কাইভ থেকে দেখান তো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী গত 10 বছরে কতবার পাবলিক মিটিংয়ে এই প্রসঙ্গটা তুলেছিলেন যে মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না বলে আমি কাঁটাতারের বেড়া লাগাতে পারছি না। দেখান, আমাকে বাজি ফেলে বলছি এখানে, আপনি দেখান। দেখাতে পারবেন না, কারণ ওনারা নিজেদের ব্যর্থতাটাকে ঢাকার জন্য আজকে আপনার গেটের দারোয়ান থাকা সত্ত্বেও যদি আপনার এখানে ট্রেসপাসার ঢোকে, দ্য ফার্স্ট ফল্ট লাইজ উইথ ইউর ম্যানেজমেন্ট। ফলে অনুপ্রবেশের সমস্যাটার জন্য আগে অমিত শাহ রিজাইন করুন। আর একটা আপনি যদি 1 মিনিট টাইম দেন, রোহিঙ্গা ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটসের রেফিউজি স্ট্যাটিস্টিক্স আমার মোবাইলে জুম করলে দেখতে পাবেন। গত 21শে জুলাইয়ের রানাপের মিটিংয়ে আমি এই প্রসঙ্গটা প্রথম তুলেছিলাম, আমার মুখস্থ হয়ে গেছে। এখন মিয়ানমারে রয়েছে 14 লক্ষ, বাংলাদেশে 5 লক্ষ, পাকিস্তানে 2 লক্ষ, থাইল্যান্ডে 1 লক্ষ, মালয়েশিয়ায় 40,070, ভারতবর্ষে 40,000। কোথা থেকে মেদিনীপুরের ওই বখাটেটা পেল যে এখানে 17 লক্ষ রয়েছে? আমাকে একটুখানি দয়া করে কেউ বুঝিয়ে দিন তো। এইরকম ভাবে বিভ্রান্ত জনগণকে যদি করেন, আপনারা 20-র নিচে নামবেন। যার জন্য আমাদের 21শে জুলাইয়ের স্লোগান হয়েছে আব কি বার পদ্ম কো উখাড় কে খেলা হবে। এত মিথ্যে কথা মানুষ সহ্য করতে পারে? আমি এখানটা দেবাশিস বাবু, এটা মানে রোহিঙ্গা নিয়ে একটা বক্তব্য সত্যি কেমন হচ্ছে, এমনি রাখাইন প্রদেশটা বিরাট আয়তনে তা তো নয়, সেখানে আর বার্মা এমনি ডেন্সলি পপুলেটেড দেশও নয়, এবং তারা বাংলাও বলে না, সবচেয়ে হাস্যকর, তারা বাংলাও বলে না। ফলে এই যে বাংলাদেশি রোহিঙ্গা, তারপর হচ্ছে দেশের যা পরিবেশ পরিস্থিতি, শিক্ষার যা মান, গোটা দেশের কথাই আমি বলছি, জনসাধারণ, তাতে যে কোনো ক্ষেত্রে অনেক বাংলাভাষী যে কোনো আক্রান্ত হচ্ছে, সন্দেহভাজন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতি তো ভারতবর্ষের মতো, যেটা একটা উন্নত বিকাশশীলের থেকে একটা উন্নত দেশে গিয়ে উপনীত হচ্ছে, সেই দেশে সবচেয়ে যারা স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বা হচ্ছে ন্যারেটিভ মেকিংয়ের ক্ষেত্রে বা দেশের যে রাষ্ট্রের যে দর্শনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকাকারী হিসাবে একটা সেই জাতিগোষ্ঠীর মানুষের উপর একটা দুর্বিপাক নেমে এসছে। এর জন্যে স্বরাষ্ট্রমন্ত্রক বারবার করে যখন এই প্রশ্নটা আসে, আপনারা বলেন যে এখানে জাল তাদের আধার কার্ড, রেশন কার্ড করে দেওয়া হয়েছে, বাট তারা ট্রেসপাস কেন করবে? এত বড় একটা শক্তিশালী রাষ্ট্রের এখান থেকে ট্রেসপাস করে ঢুকে যাবে, তারপর এটাকে নিয়ে দেখা যাবে সেখানে আবার যুক্তি আসবে না না হিন্দুদের ভয়ের কিছু নেই, তারা তো শরণার্থী। এইটা তো মানুষের মধ্যে অটোমেটিক একটা বোঝা বা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করবে। স্পষ্টভাবে বলে দিই, এই ন্যারেশনটা তৈরি করাটা মানে অত্যন্ত ভুল, এবং তৃণমূল এটা সচেতনভাবে তৈরি করছে যে বাঙালিদের ওপরে প্রচণ্ড অত্যাচার হচ্ছে। তার নমুনা আমরা কয়েকটা মানে এর জন্য
স্বয়ং মুখ্যমন্ত্রীকে মাঠে নামতে হয়েছে, তার আগে ঋতব্রত করেছিল। তো একটা জিনিসের মানে ভুল বলার একটা লিমিট আছে, ঠিক আছে? তার জন্য যদি এতটা ভুল বলা হয়, তারপরের দিন তার পুরো এভিডেন্সিয়াল সহ পুরো জিনিসটা এসে যাওয়ার পরে কিন্তু একটা কোনো বক্তব্য এলো না, ঠিক আছে? তার আগে ওই কাকে কুচি কুচি করে মহারাষ্ট্রে কাটা হলো, এই নিয়ে বিভিন্ন রকম বক্তব্য। আবার আমরা বলছি, যারা তার আগে আমাদের কুচবিহারের যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন মানে তৃণমূলের, উনি একটা বলেছিলেন, সেই পোস্ট উনি পরে ডিলিট করেছিলেন। তো এই একের পর এক যদি এইরকম পরপর চলতে থাকে, আজকে যে বার্নিং ইস্যুগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই ইলেকশানে সেখান থেকে সরে গিয়ে শুধু আজকে বাঙালিকে এক করার জন্য শুধু ওই বাঙালি আক্রান্ত মানে আমার থেকে মনে হয় বেশি কেউ মানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রাভেল করে না। আর আমি কোথাও কোনো পরিচয় কিচ্ছু দিয়ে যাই না, আমি খুব নর্মালি এমনি এটা দেখা যাচ্ছে যারা শ্রমজীবী মানুষ তাদের উপর আক্রমণটা, শ্রমজীবী কখন এটা হতে পারে? আমি আবার আপনাকে আগের দিনও সুজিতা এই এক্সাম্পলটা দিয়েছি। একটা ন্যারেশন কখন তৈরি হয়, যখন কোনো জায়গায় গিয়ে ধরুন আজকে রাত্রিবেলা আমি কোনো মানে শহরে গেলাম, ঠিক আছে, আমাকে চেস করতে পারে পুলিশ বা প্রশাসন, চেস করতে পারে। আমার ক্ষেত্রে আমি এই ব্যাপারটা ভালো জানি। তো আমি যদি তার সঠিক লজিক্যাল অ্যান্সার দিতে পারি, প্রথম কথা হচ্ছে ভাষা সমস্যা। আজকে চেন্নাইতে মানে তামিলনাড়ুতে যে ঘটনাটা হয়েছিল, আমি কি তার জন্য তামিলনাড়ু প্রশাসনকে দায়ী করব? নিঃসন্দেহে তার ক্ষেত্রে ভাষা সমস্যা হয়েছে এবং পারিপার্শ্বিক অনেক কিছু সে বোঝাতে পারেনি। এমনিতেই যারা পরিযায়ী শ্রমিক যায়, তারা আমরা এতটা বেশি দক্ষ নয় ওখানে গিয়ে নিজেদের সেভাবে ন্যারেশন দিতে পারবে, ঠিক আছে? এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্যাটা তৈরি হতে পারে, তার সাথে দাঁড়িয়ে যদি এইটাকে ন্যারেশন হিসেবে তৈরি করা হয় যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখান থেকে পুরো নির্দেশ দিচ্ছে, এবং এটা যদি তৃণমূলকে জোর করে এস্টাবলিশ করে ভোটে জিততে হয়, এটা খুবই আমার মনে হয় ঠিক ব্যাপার না। বাঙালিরাই এর জন্য বাউন্স ব্যাক করবে। প্রদেশ কংগ্রেসের মুখ্য মুখপাত্র হিসেবে রয়েছেন সৌম্য আইচ রায়। আমি একটু সৌম্য আইচের কাছ থেকে এটা জানতে চাইব, এই যে বক্তব্য দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী, বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রক দায়ী, এই যে এবং সুপ্রিম কোর্ট যে এসআইআর এর ক্ষেত্রে যে নির্দেশিকাটা দিয়েছেন যে যদি অনেক অংশে ভোটার এরকম বাদ পড়ে, তাহলে দরকার পড়লে তারা হস্তক্ষেপ করবে এবং প্রয়োজনে সেই ব্যাপারটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, ভারতবর্ষে এসআইআর অন্য নামে এর আগে 13 বার হয়েছে, 13 বার, 13 টাইমস। কিন্তু ভারতবর্ষে আপনার পরিচয়পত্র এবং আপনার যে আইডেন্টিফিকেশন করার জন্য যে সমস্ত নথি দরকার, আমার মনে হয় যে মুখ্য যে তিনটে জিনিস, সেই তিনটে জিনিস হচ্ছে সুপ্রিম এসআইআর যারা করছে নির্বাচন কমিশন, সেটাকে বাদ দিয়ে অন্যান্য ডকুমেন্টসগুলো দিতে চাইছে। এখানেই আপত্তি যে এক্সক্লুশনটা কেন করবেন? যদি আমার ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্ট থেকে দেখুন, এই যে কথাটা বলা হচ্ছে যে মৃত ভোটার বা ডি ভোটার যাদেরকে বাদ দেওয়ার প্রয়োজন আছে, তো সেটা তো সারা বছর ধরেই হয়, সব পার্টির মিলে বসেই করে। তো এই বিষয়টাকে নিয়ে আসলে জনসমর্থন হারানোর জন্য কোথাও তারা এই হাতকান্ডা আপনাচ্ছে। মহারাষ্ট্রে যেমন ইনক্লুশন করেছে, বা বিহারে গিয়ে সেটা এক্সক্লুশন করতে হচ্ছে। আর এই যে ভাষা নিয়ে যে রাজনীতির তরজাটা হচ্ছে, সে বিষয়টা সম্পূর্ণভাবে অনৈতিক এবং খুবই খারাপ জিনিস। দেখুন, আমি বলছি, আসামের মুখ্যমন্ত্রী সমন পাঠাচ্ছেন কাকে? পশ্চিমবাংলার একজন নাগরিককে। আমার সাথে রাজনৈতিক বিভেদ থাকতে পারে তৃণমূল কংগ্রেসের, 1000% রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা রাজ্যের প্রশাসন অন্য রাজ্যকে এই নোটিশ পাঠাতে পারে? এগেইনস্ট অফ কনস্টিটিউশন। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে তো বলাই আছে পরিষ্কার। আর আপনার এটা যেটা চালাকিটা করছে, দেখুন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাউকে যদি চিড়ে খেতে দেখে তাকে যদি বাংলাদেশি বলা হয়, বাংলা ভাষা মানে যদি বাংলাদেশি হয়, তাহলে তো মানে ভয়ঙ্কর। শুধু আমাদের রাজ্যে শুধু বাঙালিরা থাকে না, সারা ভারতবর্ষের বিভিন্ন কোনো বিদেশে বাঙালিরা প্রচুর থাকে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এখন সুযোগ পেয়েছেন এই কথাগুলো বলার, সুযোগ পেয়েছেন, তিনি এটা নিয়ে রাজনীতি করছেন। মানে বোধ কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার দুজনে মিলে এই বাংলা ভাষাভাষী এবং ডি ভোটারকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে, যেটা অমূলক।
দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি, মানে অমূলকটা কোন জায়গায়? তার কারণ হচ্ছে আপনি আমাকে বলুন সুজিত বাবু, যে পশ্চিমবঙ্গ থেকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বলছেন ভারতবর্ষে। আমি ধরে নিলাম আপনাদের তথ্যটা সত্যি, কিন্তু যা আছে সেটা হচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি। এটা আমি বলছি না, কংগ্রেস বলছে না, আজিম প্রেমজির রেকর্ডে এসছে গত কয়েক বছর ধরে। আপনি আচ্ছা পশ্চিমবঙ্গে বাঙালির অস্মিতাকে নিয়ে এত কাজ করছেন, নিশ্চয়ই বাঙালি দরকার, কিন্তু বাঙালি অস্মিতা নিয়ে কখন ভাবলেন? আপনার রাজ্যের যখন আপনি এমপি করেন, আপনি যখন রাজ্যসভার সাংসদ পাঠান, তখন বাঙালিদের কথা মনে পড়ে না? আরজিকর বাঙালি ছিল না মেয়েটা? আপনি বলুন তো, আজকে যে সাউথ ক্যালকাটা গার্লস কলেজে যে মেয়েটা আজকে ধর্ষিতা হলো, সে বাঙালি ছিল না? এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি চলে গেল, তারা বাঙালি ছিল না? একটা কারখানার নাম বলতে পারবেন এই 5 বছরে যেখানে মিনিমাম ওয়েজেসের জন্য ছেলেরা 5,000 লোকের চাকরি হয়েছে? উত্তর না, কর্মসংস্থান নেই। আমার রাজ্য থেকে মেধার পলায়ন হচ্ছে, পুঁজির পলায়ন হচ্ছে, তাই তো কেউ আদর করে খুশি খুশি এ রাজ্য থেকে চলে যায় না সুজিত বাবু, তাদেরকে বাধ্য হয়ে যেতে হয়। কলকাতার উপনগরীগুলো সমস্ত বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। অল্প মেধা, একটু বেশি মেধার লোকেরা যাদের পয়সা আছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ দিক এটা, ধন্যবাদ সৌম্য আইচ রায়। এই যে পুঁজির পলায়ন এবং কর্মসংস্থানের অভাব, এইটার দিকটাকে এবং এটা মানে এরকম হচ্ছে বিজেপি বলছে বাঙালিদের বিভিন্ন রাজ্যে ডবল ইঞ্জিনের যা, আর আপনারা বলছেন এদিকে চলে আয়। দেখুন কয়েকদিন আগেই নীতি আয়োগের একটি পরিসংখ্যান বেরিয়েছে। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার 2.1%, যেখানে জাতীয় গড় হচ্ছে 3.2%। জিএসডিপি থেকে শুরু করে জিডিপি পর্যন্ত প্রত্যেকটাতে পশ্চিমবঙ্গ অ্যাভারেজ জাতীয় গড়ের থেকে এগিয়ে। এটাই প্রমাণ করার পক্ষে যথেষ্ট যে পশ্চিমবঙ্গের বর্তমান আর্থ রাজনৈতিক পরিস্থিতি কি। 2 নম্বর, তৃণমূল কংগ্রেস খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায়, আমরা মনে করি কংগ্রেস প্রবক্তাকে আমি একটু শুধরে দিচ্ছি, পশ্চিমবঙ্গের নাগরিক বলে কিছু হয় না, ভারতের নাগরিক। আমরা সবাই ভারতের নাগরিক। ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা উঁচু করে কাজ করার অধিকার রয়েছে। ঠিক যেমন 1.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করছেন, সেই রকম যে কোনো মানুষ, আমি চিকিৎসক হিসেবে পশ্চিমবঙ্গের বাইরে বহু রাজ্যে গিয়ে কাজ করেছি এবং এখনও করি মাথা উঁচু করে। সেই অধিকারটা ভারতের সংবিধান আমাকে দিয়েছে, সেই অধিকার আমরা কাউকে কেড়ে নিতে দেব না। নাম্বার 2 হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মা কি মারাত্মক কথাটা বলেছিলেন যে বাংলায় কথা বলছে, মাতৃভাষা বাংলা লিখলে তাকে বাংলাদেশি বলে আইডেন্টিফাই করো। আপনাদের মনে আছে 7 দিন আগে উনি বলেছিলেন এই সেকেন্ডারি এনরোলমেন্টের ফর্মে কেউ যদি বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে বলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করতে সুবিধা হবে। তারপরেও সেই লোকটা মুখ্যমন্ত্রী থাকে কি করে? এটা ভারতবর্ষের 27টা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বাংলা ভাষা। আমি না হয় এটা বলছি না যে বাংলা ভাষা থেকে আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে। এই বাংলা ভাষার কবিগুরু এশিয়ার প্রথম নোবেল প্রাইজ নিয়ে এসছেন। আজ সেই ভাষায় কথা বলতে গেলে আপনারা বলছেন তারা বাংলাদেশি। এই অপমানের জবাব 2026-এ কড়ায় গন্ডায় বিজেপি পাবে, এটা লিখে নিন। এই যে বিজেপির এই যে পরিষ্কার, মানে এটা দেবাশিস বাবু আগে বলেছেন, এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তারা করতে যান, তাদের ভোটার লিস্টে ভুয়ো ভোটার এরকমভাবে এটা বলা আছে। এবং যেটাকে ভারতীয় মানে যেভাবে আর কি তৃণমূল কংগ্রেস এখন এটাকে দেবাশিসবাবু ভাষায় যে ন্যারেটিভ এবং যেভাবে আর কি ইন্ডিয়া অ্যালায়েন্স প্রায় এই ক্ষেত্রে একই জায়গায় রয়েছে, মোর অন লেস, এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কতটা এটাকে রিকভার করতে পারবে বা সত্যিকারের, কারণ ইতিমধ্যে কিন্তু মতুয়াগড়ের তুমি কথা বললে এখানে কিন্তু অনেক রকম রটে গেছে যে হিন্দু অনেকে শরণার্থীদেরও এই ডকুমেন্টস দিতে হবে। 2002-এ অনেকের ভোটার লিস্টের নাম ছিল না, অলরেডি বিভিন্ন জেলায় নামটা গতকাল প্রকাশিত হয়েছে। আরও 2-3 দিন পরে বোঝা যাবে এটা নিয়ে, কেননা সকলেই যে এটা কতটা ঠিকঠাক হয়েছে। অনেকেই মনে করছেন যে এসআইআর পদ্ধতিটা শুরু হয়ে গেছে, ঢাক ঢাক গুড়গুড় নেই, কিন্তু শুরু হয়ে গেছে। এটা কি বিজেপি যেটা চাইছে এটা অ্যাচিভ করতে পারবে বলে তুমি মনে করো? 2026-এর নির্বাচনে ভাষা যেমন একটা ইস্যু হবে, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ যেমন একটা ইস্যু হবে, আবার একই সঙ্গে হিন্দু জাগরণ সেটাও কিন্তু একটা ইস্যু হবে। এটাই দেখার যে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ ইস্যুটা বেশি ইম্প্যাক্ট ফেলে নাকি হিন্দু জাগরণ। মাথায় রাখতে হবে 18 তারিখে প্রধানমন্ত্রী যখন দুর্গাপুর সফরে এলেন তিনি এই বক্তব্যের মধ্যে বাংলাকে কিন্তু এড়িয়ে যাননি।
বাংলার অস্মিতার কথা বলেছেন এবং বলেছেন এই বাংলাই একটা সময় ভারতবর্ষকে দিশা দেখাতো। দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি এই কথা বললেন। বাঙালির অস্মিতাকে ভুলে যাননি এবং অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে আগামীর যে নির্বাচনী প্রচার আসবে বা যত নির্বাচনে গিয়ে আসবে, প্রধানমন্ত্রী আরও আসবেন, অমিত শাহ আসবেন, সেখানে কিন্তু এই বাঙালি অস্মিতার বিষয়টা তারা তাদের বক্তব্যের মধ্যে রাখবেন, রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের কাছেও বিষয়টা আসবে। কিন্তু আবার বলবো 2026-এর নির্বাচন একদিকে যেমন দেবাশিসবাবু বলছেন যে তৃণমূল ন্যারেটিভ তৈরি করছে যে বাংলা বাঙালিদের উপর আক্রমণ, বাংলা ভাষাকে আক্রমণ, বাঙালি বিদ্বেষ। আমরা কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে একেবারে ময়দানে হাঁটতে দেখলাম এবং ডোরিনা ক্রসিংয়ে এসে সভা করলেন তিনি। একই রকমভাবে হিন্দু জাগরণের বিষয়টাও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। আমি আসবো দেবাশিস বাবুর কাছে হিন্দু জাগরণের এই প্রশ্ন এবং বিভিন্ন জায়গায়। একটা ফোন নিয়ে নিচ্ছি, জনমতে অংশ নিচ্ছেন কে? নামটা বলবেন। গোরাচাঁদ মণ্ডল, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ সুজিত বাবু। হ্যাঁ ডায়াসে সবাইকে আমার নমস্কার জানাই। হ্যাঁ বলুন। আমার বক্তব্য হলো, হ্যাঁ হ্যাঁ আমি এই বিজেপির মুখপাত্রকে আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন আমার সংক্ষেপে। হলো হ্যাঁ যে এখন যদি এই এনআরসি বা পুশব্যাক করা হয়, হয়তো ধরুন কেউ 20 বছর পরে এসছে বা কেউ 10 বছর পরে এসছে, এদেরকে যদি যখন পুশব্যাক করা হয় তারা ওখানে গিয়েও বিপদ সংকুল, সেখানেও তারা ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আর এখানেও তাদের বিপদ সংকুল। কিন্তু এটা কেন? মানুষ তো বেশ। হ্যাঁ তারা তো মানুষ, তাদের তো অধিকার আছে, প্রত্যেক রাষ্ট্রে গিয়ে তাদের থাকার তো অধিকার আছে এবং সিটিজেনশিপ নিতে পারে। বেশ, ধন্যবাদ গোরাচাঁদ মণ্ডল, আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এই পয়েন্টেই এরকম বলছিলাম, আপনি বনগাঁ মানে লোকসভা কেন্দ্র বা রানাঘাট লোকসভা কেন্দ্র, উনিও রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েন, এখানে রয়েছে যে অনেককেই দিতে হবে 2000-2000-এর নাম নেই বা নাম ইনক্লুশন করতে হবে এখন, আর সেই ক্ষেত্রে এই ডকুমেন্ট, অনেক হিন্দু শরণার্থী যারা বলছেন তাদের কাছে অনেক ডকুমেন্টস নেই, তাদের ভেতরেও কিন্তু একটা এই প্রশ্ন আসছে। আবার বাংলাদেশেও যে পরিস্থিতি চলছে সেখানে যদি কোনো হিন্দু শরণার্থীকে ওখানে মানে ঠেলে পাঠিয়ে দেওয়া ভারতীয় নাগরিককে, তাহলে কিন্তু এমনিতেই বাংলাদেশে এখন যে ভয়ঙ্কর অচল অবস্থা এবং যে এক ধরনের নৈরাজ্যের পরিবেশ, এটা অনেককে কিন্তু খুব চিন্তায় ফেলছে। চিন্তা নয় বলছি, দুশ্চিন্তায় ফেলছে। এটার একদম স্পষ্ট কি হবে, মানে কেন নিঃশর্তভাবে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে না যখনই আসুক, এই প্রশ্নে কেন বিজেপি দাবি করবে না? আমি বলছি রাজ্য বিজেপির কথা। দেখুন, মানে আমাদের কারা নাগরিক হতে পারেন যখন আমাদের সংবিধান তৈরি হয়েছে, ঠিক আছে, একদম ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে, এবং শরণার্থীদের ব্যাপারটাও সেখানে উল্লেখ আছে যে পরবর্তীকালে যদি মানে হিন্দুরা ওখানে কোথাও অত্যাচারিত হন তারা কি করে এখানে এসে পেতে পারেন। শুধু এই প্রসেসটাকে ইনিশিয়েট করার জন্য বা সেখানে অ্যাক্সিলারেট করার জন্য এই ব্যাপারটা চালু করা হয়েছিল, ঠিক আছে। আপনি যদি এই দেশে এসে শরণার্থী হিসাবে আশ্রয় পেতে চান, তার জন্য আপনাকে কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেটা বলা আছে। কিন্তু আজকে যদি যারা নাগরিক হতে পারেন না তারা যদি মানে জোর করে ঢুকে এখানে বিভিন্ন প্রসিডিওরাল ডিফেক্ট হোক, বিভিন্ন কারচুপি হোক, এই গ্যাংগুলো ধরা পড়েছে কোন কোন জেলায় আমরা সবাই জানি। আমরা যদি এখানে বক্তব্যের জন্য গিয়ে মানে আমাদের সার্বভৌমত্ব বা আমাদের মানে দেশকে অ্যাট দ্য কস্ট অফ আওয়ার কান্ট্রির সিকিউরিটি, সেটাকে করে যদি আমরা এখন শুধু ভোট ব্যাংক আর ওই অন্যান্য ইন্টারেস্ট দেখি, যারা হতে পারেন না শরণার্থী তাদেরকে যদি আমরা শরণার্থী হিসাবে ট্রিট করি, আমাদের সরি টু সে যারা আমাদের মানে দেশের যারা নাগরিক হওয়ার রয়েছেন বা নাগরিক হওয়ার যোগ্য, তারাই কিন্তু আমাদের দেশের বিভিন্ন আর্থসামাজিক ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে পারেন। বাকিরা যদি ঢুকে পড়ে যদি মনে করেন যে তাদের জন্য প্যারালাল অর্থনীতি তৈরি হবে, এবং আমি মানছি, কিন্তু যেটাও বললেন আপনারা কিছুদিন আগে যে হিন্দু জাগরণ, আজকে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন ওই বলে ফেললেন যে আমরা সবাইকে নিয়ে আমাদের সময় তো কেউ হয়নি, 6-7 সাল থেকে, 6-7 সাল থেকে মানে আজ থেকে 19 বছর বা 18 বছর আগে। তাহলে এই যে যদি যত পরিযায়ী শ্রমিকই থাক, সেটা 23 লক্ষ থাক বা 50 লক্ষ থাক বা 1 কোটি থাক,
আপনি বলুন তো যে তাদের বয়স ক্যালকুলেট করলে কি যদি করি তাহলে 18 বছর বা 19 বছর যদি কমিয়ে দিই তাহলে কি শুধু এই সবাই কি 40 বা 45 46-এর অ্যাভাব তাদের লোকরাই রয়েছেন? কারণ 22 23 24 30 বছর 35 বছরের কোনো লোকজন নেই। তো আপনাকে দেখতে হবে আমি কি ন্যারেশন দিচ্ছি। আর কোনো সিস্টেম যখন বদলাতে হয়, দেখুন কোনো সিস্টেম একদিনে আপনি পরিবর্তন করতে পারবেন না, সেটা করতে গেলে ভাঙা গড়াতে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু দেখতে হবে মেজরিটি অফ দ্য পিপল সেখানে যেন ডিপ্রাইভ না হয়, এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। যদি সেটা না হয় তাহলে কোনো সিস্টেমকে আসতে গেলে তাতে যে বাধা বিপত্তি আসবে আপনাকে কিন্তু ওভারকাম করে যেতে হবে। কিন্তু আবার বলে দিচ্ছি, অবশ্যই কোনো যারা অনেকে আছেন, এটা অবশ্যই সত্য যে যাদের দলিল দস্তাবেজ বা অন্যান্য কিছু ঠিকঠাক অবস্থায় নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু ইলেকশন কমিশন তার ক্ষেত্রেও প্রাবধান আছে, এরকম কোনো ব্যাপার নেই। তার ক্ষেত্রেও যে লোকাল এনকোয়ারি করে তার দীর্ঘদিন ধরে আছে কি না, সেখানে যদি আমি মিথ্যা কথা বলি গিয়ে মানে ক্রমাগতভাবে, সেটা তো কোনো ইয়ে হতে পারে না। আর আজকে দেখুন সবাই বুঝতে পারছে যে বিহারের হওয়ার পরে আজকে যে আমরা বিভিন্ন ইয়েতে জমা দিয়েছিলাম যে ডাবল এন্ট্রি এবং মৃত ভোটার, ওটাতেই শুধু 28 লক্ষের উপরে নাম বাদ যাবে, তাও আমি যেটা বলছি প্রায় 1 বছর আগেকার। তা সেটা যদি হয় তাহলে এটাও তো একটা বড় কারা করছে। ডাবল এন্ট্রি ব্যাপারটা তো তৃণমূল কংগ্রেসও মানে ডাবল এন্ট্রির ব্যাপারটা তো আমরা গত কয়েক মাস আগে একাধিকবার দেখালাম যে হরিয়ানার মানুষের, এটা তো মানবেন যে নির্বাচন কমিশন যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা দেয়, সচিত্র পরিচয় নির্বাচন না, ওটা না আমি বলছি যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেটা কিন্তু নির্বাচন কমিশনের রুল অনুযায়ী কখনোই একই ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির মিলতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রমাণ করে দিয়েছি যে ডবল মানে একই ভোটার আইডি কার্ডের নাম্বার হরিয়ানার মানুষের সঙ্গে পশ্চিমবাংলার। তো এই জালিয়াতিটা কে করছে? এবং সেখানে আরো একটা সবচেয়ে বড় পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে একটা বেসিক প্রশ্নে আসুন, ভারতবর্ষের কে নাগরিক কে নাগরিক নয় সেইটা ঠিক করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের, নির্বাচন কমিশনের নয়। নির্বাচন কমিশনের কোনো লোকাল স্ট্যান্ডাই নেই কে নাগরিক নয়। আর একটা বৈজ্ঞানিক প্রশ্ন করছি, যেখানে 80-র দশক পর্যন্ত, কিন্তু আপনার 2003-এর পর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং সিএ এর পর যে মানে অ্যামেন্ডমেন্টটা হয়েছে নাগরিকত্ব আইনে, সেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের তো চিহ্নিত করে তাদেরকে, না সেটা আমি মানলাম 100 বার, অবৈধ অনুপ্রবেশকারী দেশে বসবাস করুক বা থাকুক সেটা কোনো রাজনৈতিক দল চায় না। আমি যেটা বলছি যে কে নাগরিক ভারতের কে নাগরিক নয় সেটা ঠিক করার মৌলিক ফান্ডামেন্টাল দায়িত্বটা ইজ উইথ দ্য মিনিস্ট্রি অফ হোম। আর একটা এদের বড় ফ্যালাসি দেখুন, আমরা বৈজ্ঞানিকভাবে বলছি 80-র দশক পর্যন্ত ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা কিন্তু 70-75% ছিল, মানে 80-র দশক পর্যন্ত ভারতবর্ষে হোম ডেলিভারি হতো প্রায় 20-25%। তো যেখানে 80-র দশক পর্যন্ত 20-25% হোম ডেলিভারি হতো, সেখানে আপনি তার বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবেন? আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন আমার যুক্তি দিয়ে। 80-র দশকে যে জন্মেছিল, 85-তে যে জন্মেছিল তার বয়স আজকে 40 বছর। সেখানে 20-22% হোম ডেলিভারি হতো সারা ভারতবর্ষে। আজকে পর্যন্ত সারা ভারতবর্ষে হোম ডেলিভারি হয়। তার আপনি বার্থ সার্টিফিকেট কোথা থেকে আনবেন? তার বার্থ সার্টিফিকেট একটু দয়া করে বুঝিয়ে দিন। ফলে নির্বাচন কমিশনের এটা নির্বাচন কমিশনের 87-র মধ্যে আগে 7 বছর আছে, তারপরে মনে হয় 3 বছর আছে। এটা নির্বাচন কমিশনের এই ফ্যালাসিটা আপনারা দেখবেন। আমরা খুব নিশ্চিত যে মাননীয় উচ্চতম ন্যায়ালয় এই ব্যাপারটা নিশ্চিত করে দেখবেন যাতে একজন বৈধ ভোটারও বাদ না যায়। মাননীয় উচ্চ আদালত ন্যায়ালয় যেটা বলেছেন খুব সঙ্গত, চাইতে গেছিল স্টে অর্ডার, ঠিক আছে? না আমি শেষ করে নি, একদম আমি পুরো হিয়ারিংটা বসে দেখেছি, সরি টু সে, যেটা প্রসিডিওর চাইনি। একটা জিনিস ওরা বলেছেন যে আমরা এটাকে পুরো শুনবো, একদম কংক্রিট এর পরে যে আমাদের অপিনিয়ন সেটা দিয়ে দেবো, এটা নিয়ে আর লিঙ্গার করব। খুবই ভারসাম্য, কেন যে বিরোধীদের বক্তব্যকে আমল দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। মানে না দেবাশিস বাবু, আপনি আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছেন, আধার কার্ড এবং ভোটার কার্ডকে বিবেচনা করুন। গতকাল আজকে সময় একেবারে শেষ, আমরা এই বিতর্ক, তবে এটা ঠিক মানে আমি কোনো ইয়েটা চাইছি না এই ধরনের ক্ষেত্র বিশেষে
অফিসার বা ধরুন যারা ঢুকেছে বা বৈধতার প্রশ্নে যদি বৈধ ভোটারকে অন্তত সময় আজকে একটা কথা, এই যে বিহারে যেমন যারা ভুলভাল কাজ করেছে অনেকে জেলে গেছে, অনেক অফিসাররা, ঠিক আছে, আমাদের যদি এই সিস্টেম চালু করে না, যারা এই এতদিনের ধরে র্যাকেট চালিয়েছে সব কটা সোজা হয়ে যাবে, কাউকে ইয়ে করতে হবে না। দেখুন এইরকম ধরনের ভয়গুলো দেখাচ্ছে বলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা এইবার শেষে ঝোলা থেকে বেড়ালটা বেরিয়ে গেল। এই ভয়গুলো দেখিয়েছে বলেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন এই ভয়গুলো দেখাবেন না, না এটা কোনো ভয় না, ভয় পাচ্ছে না, আমাকে কেউ ভয় পেতে হবে না। ধন্যবাদ ডাক্তার কৌশিক বিশ্বাস, তৃণমূলের মুখপাত্র আপনাকে, সুচারু মিত্র সাংবাদিক আর প্লাস নিউজ আপনাকে, এবং দেবাশিস ধর আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এখানে শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।